আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞানের নতুন একটি চ্যাপ্টারের লেকচার সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটি স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 3 অর্থাৎ বল। তো এই চ্যাপ্টারের যে মেইন টপিকগুলো মানে যেগুলো আমাদের পড়তে হবে সেই টপিকগুলো আমি একটু এখানে লিখে রাখছি। তোমরা একটু টপিকগুলো শুরুতে লিখে রাখো। এই টপিকগুলো লিখলে আসলে একটু আইডিয়া থাকে আমাদের যে আমাদের কি কি পড়তে হবে, কোন জিনিসগুলো আমাদের পড়া হয়েছে, কোন জিনিসগুলো আমাদের পড়া হয় নাই, এটা লিখে রাখলে একটু ভালো। তো প্রথমে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে জড়তা এবং নিউটনের প্রথম সূত্র, এরপরে ভরবেগ এবং নিউটনের দ্বিতীয় সূত্র, ঘর্ষণ বল এবং এর গাণিতিক সমস্যা, কপিকল, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এর মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে সংঘর্ষের ম্যাথ, একটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ, আর হচ্ছে মহাকর্ষ বল এবং অভিকর্ষিত ত্বরণ যে আমাদের জি আছে সেই জি এর পরিবর্তন। তো এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই তিনটা টপিক, এই তিনটা। এটা হচ্ছে কি যে ঘর্ষণ বলের যে ম্যাথ, এইটা, কপিকল, আর এই যে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। মানে সব সিকিউ এখান থেকে, খুব কম পরিমাণে সিকিউ, খুবই কম, সেটা মাঝে মধ্যে এই যে টপিকটা থেকে হয়। কথা বুঝতে পারছো? তো এই টপিকগুলো আমাদের খুব ভালো মতো পড়তে হবে। কারণ তোমার মনে প্রশ্ন রাখতে পারবে নিউটনের সূত্র তো তিনটা জানি আমরা, গতির সূত্র, আপনি যেখানে দুইটা লিখে রাখছেন, আরেকটা আছে, আরেকটা ঘর্ষণ বলের মধ্যে আছে। আমরা যখন ঘর্ষণ বলটা পড়বো তখন এর মধ্যে আমরা কি করবো, নিউটনের তৃতীয় সূত্রটা পড়বো। ওকে, তো আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে কি জড়তা এবং নিউটনের প্রথম সূত্র। তো তোমরা একটু এগুলো উঠাও, আমি একটু স্লাইডগুলো ওপেন করে নিই। চলো, আমাদের যে প্রথম সূত্র সেটা হচ্ছে কি ভাইয়া, মানে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি জড়তা এবং নিউটনের প্রথম সূত্র। আমরা এটা দিয়ে একটু শুরু করতে চাই। তো প্রথম সূত্র যাওয়ার আগে আমরা একটু জড়তা সম্পর্কে ধারণা দিতে চাই, আসলে জড়তা জিনিসটা আমাদের কি বোঝায়। দেখো, আমরা যদি আমাদের চারপাশের কথা চিন্তা করি, দেখবা দুই রকমের বস্তু দেখতে পাই আমরা। দেখবা কোন একটা বস্তু স্থির আছে, মানে নাড়াচাড়া করতেছে না, আর দেখবা কোন একটা বস্তু চলাচল করতেছে। আমরা স্থির বস্তু এবং গতিশীল বস্তুর সংজ্ঞা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম না, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলি কি গতিশীল বস্তু, আর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাকে আমরা বলি কি স্থির বস্তু। এখন ধরো এটা হচ্ছে তোমার পড়ার টেবিল, ধরো এটা হচ্ছে তোমার পড়ার টেবিল। এখন এই টেবিলের উপর ধরো এরকম একটা বই আছে, ধরো এটা হচ্ছে একটা বই। তাহলে বই শুরুতে কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, তাই না? এখন দেখো তো, এই বইটা কখন তার অবস্থানের পরিবর্তন করে? যখন তুমি এইটাকে অন্য কোনো জায়গায় সরাও। ও নিজে নিজে কি ওর অবস্থানে পরিবর্তন করতে পারে? পারে না। কথা বুঝতে পারছো? তোমাকে এসে এটাকে উঠাই অন্য কোনো একটা জায়গায় কি করতে হচ্ছে, রাখতে হচ্ছে। তখন সে কি করতেছে, তার অবস্থানটা কি করতেছে, পরিবর্তন করতেছে। আবার রুমের মধ্যে আমরা দেখি না ফ্যান চলতেছে, ফ্যান চলে না? ফ্যান কি করে, যে ওখান থেকে আমাদের যে বোর্ডের যে সুইচটা থাকে সেই সুইচ থেকে, মানে সুইচটা যদি আমরা অন করি তাহলে সেখান থেকে তড়িৎ শক্তি এসে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে ফ্যানটাকে কি করে, ঘোরাই। এখন ফ্যানটাকে তুমি যখন অফ করে দাও, তার মানে কি আমার তড়িৎ শক্তির সাপ্লাইটা ওখান থেকে বন্ধ হয়ে গেল। তাহলে উচিত কি ছিল, সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যাওয়া। কিন্তু আমরা কি দেখি, ফ্যানটা কিছু সময় ঘুরে তারপরে বন্ধ হয়, সাথে সাথে কিন্তু বন্ধ হয় না। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? এটা দ্বারা বুঝতে পারতেছি ফ্যানটা তো গতিশীল ছিল। তুমি যখন সুইচটা অফ করে দিছো তার উচিত ছিল বন্ধ হয়ে যাওয়া, কিন্তু সাথে সাথে বন্ধ হয়নি। সেরকম কিছুটা সময় কি ছিল, গতিশীল ছিলই। তার মানে কি বুঝাইতেছে যে ও গতিশীলই থাকতে চাচ্ছে, ও স্থির হইতে চাচ্ছে না। কথা বুঝতে পারছো? তুমি যখন এটাকে সরাই নাও, আপনা আপনি কিন্তু সরে না, তোমাকে এসে সরাইতে হচ্ছে এটাকে। তাহলে এও কি চাচ্ছে যে না, আমি নাড়াচাড়া করবো না, আমি যেই জায়গায় আছি সেই জায়গাটাতেই থাকবো। তার মানে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা ধর্ম কাজ করে, যে সে যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়। এই যে ধর্মটা, যে যেমন আছে তেমনই থাকবে, স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে গতিশীল থাকবে, বা থাকতে চাবে তারা, এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলতেছি হচ্ছে জড়তা বস্তু। অর্থাৎ কোন একটা বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম। স্থির বস্তু চাচ্ছে আমি স্থিরই থাকবো সবসময়, গতিশীল বস্তু চাচ্ছে আমি সবসময় গতিশীলই থাকবো। তাহলে এই যে ধর্মটা তাদের মধ্যে কাজ করতেছে, এই যে টেন্ডেন্সিটা তাদের মধ্যে কাজ করতেছে, এই ধর্মটাকে আমরা বলতেছি হচ্ছে জড়তা। কথা বুঝতে পারছো? তাহলে যদি আমরা সংজ্ঞাকার একটু লিখি জিনিসটাকে, তাহলে আমরা কি বলতে পারি, যে জড়তা 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 তাহলে কি হবে, কোনো বস্তু বস্তু যে অবস্থায় আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায়
সেই অবস্থায় থাকতে চাওয়ার চাওয়ার প্রবণতা বা ধর্মকে জড়তা বলে। কথা বুঝতে পারছো? তার মানে স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে অথবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাচ্ছে। তাহলে এই যে প্রবণতাটা বা যে ধর্মটা তাদের মধ্যে কাজ করতেছে, এইটাকে আমরা বলতেছি কি জড়তা। এখন বলো বস্তু কয় প্রকার? আমাদের দুই প্রকার না? এই জন্য বস্তু দুই প্রকার, স্থির আর হচ্ছে গতিশীল। স্থির বস্তু কি চাচ্ছে? স্থির থাকতে। গতিশীল বস্তু কি চাচ্ছে? গতিশীল থাকতে। যেহেতু বস্তু দুই রকমের, তাহলে আমাদের যে জড়তা, এই জড়তাটা হচ্ছে দুই প্রকার। এই জড়তাটা হচ্ছে কি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ভাইয়া স্থিতি জড়তা, আর আরেকটা হচ্ছে ভাইয়া গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা হচ্ছে কি গতি জড়তা। এখন স্থিতি জড়তা কাকে বলতেছে? স্থিতি জড়তা বলতেছে ওই যে স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, ওই যে স্থির বস্তুর যে ধর্মটা, ওইটা হচ্ছে কি আমাদের স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চাচ্ছে, এই যে ধর্মটা বা প্রবণতাটা তার মধ্যে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের গতি জড়তা। তার মানে তুমি যদি সংজ্ঞাকারে লিখতে চাও তাহলে কি লিখবা? স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে স্থিতি জড়তা বলে। কথা বুঝতে পারছো? আর এখানে কি হবে? জাস্ট সেম, জাস্ট খালি এই যেখানে যে স্থির লাগছো না, স্থির লিখছো, এখানে এই স্থির জায়গায় গতিশীল লিখে দিবা। তাহলে কি জাস্ট খালি গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে গতি জড়তা বলে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে কি স্থিতি জড়তা, একটা হচ্ছে কি আমাদের গতি জড়তা। বুঝাইতে পারছি কথা? এখন খেয়াল করো, তাহলে একটা বস্তু, ধরো আমাদের কাছে একটা বস্তু না, ধরো দুইটা বস্তু আছে। এখন আমরা বুঝতে চাচ্ছি কোন বস্তুর জড়তাটা বেশি। ধরো দুইটা বস্তু হচ্ছে স্থির বস্তু অথবা দুইটা বস্তু ধরো গতিশীল বস্তু। তুমি এখন বুঝতে চাচ্ছ কার জড়তার পরিমাণটা এখানে বেশি, তুমি এটা বুঝতে চাচ্ছ। তো মাথায় রাখবা এই যে জড়তা, এই জড়তাটাকে আমরা পরিমাপ করি বস্তুর ভরের সাহায্যে। অর্থাৎ যেই বস্তুর ভর যত বেশি, ওই বস্তুর জড়তাটা তত বেশি। বুঝতে পারছো কথা? জড়তাটা কি ধর্ম না? তাহলে তুমি মেজারমেন্ট করতে চাচ্ছ যে ওই বস্তুর মধ্যে কতটুকু জড়তাটা আছে, বা দুইটা বস্তু তোমার কাছে আছে, তুমি বুঝতে চাচ্ছ কার জড়তাটা বেশি কার জড়তাটা কম, এটা তুমি বুঝতে চাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে পরিমাপ করবা? ভরের সাহায্যে। তাহলে আমরা যে জড়তা, এই জড়তাটাকে পরিমাপ করি ভর দ্বারা। এই জিনিসগুলো কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে জড়তা হলো বস্তুর ভরের পরিমাণ। বুঝতে পারছো? অর্থাৎ যেই বস্তুর জড়তাটা, মানে যেই বস্তুর ভরটা যত বেশি হবে, ওই বস্তুর জড়তাটা কি হবে? তত বেশি হবে। কোন একটা বস্তুর জড়তা বেশি, ধর অনেকগুলো বস্তু আছে, ওই সবগুলো বস্তুর মধ্যে কোন একটা বস্তুর জড়তা বেশি, তার মানে তোমাকে বুঝতে হবে ওই বস্তুর ভরের পরিমাণটা কি তত বেশি। তাহলে তোমাকে এরকম নিজে প্রশ্ন করবে। কেমন প্রশ্ন করবে? যে নিচের কোন বস্তুর জড়তা বেশি, এরকম তোমাকে এমসিকিউ প্রশ্ন করবে। এরকম ক নম্বর অপশনে দিবে যে 10 কেজি পি বস্তু, তারপর ধরো বলছে খ নম্বরে বলছে 15 কেজি কিউ বস্তু, গ নম্বরে তোমাকে বলছে যে 7 কেজি আর বস্তু, আর ঘ নম্বরে গিয়ে বলছে তোমাকে যে 3 কেজি এস বস্তু। এরকম ধরো তোমাকে অপশন দিয়ে দিবে। দেখ বলছে কার জড়তাটা বেশি। তাহলে আমরা জানি কি জড়তা বেশি কার হয়? যার ভরের পরিমাণটা। কি বস্তু, পানি, বালু, মাটি, এগুলা দেখার বিষয় না, তুমি দেখবা ভর কার বেশি। তাহলে ভর বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এই যে 15 কেজি যে আমাদের কিউ বস্তু আছে, এই কিউ বস্তু, তার মানে এই বস্তুর জড়তার পরিমাণটা হবে সবচেয়ে বেশি হবে। কথা বুঝতে পারছো? তো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে কিন্তু এটা, যে জড়তা হলো বস্তুর ভরের পরিমাণ, মানে যার ভরটা যত বেশি হবে ওই বস্তুর জড়তার পরিমাণটা কি হবে? তত বেশি হবে। এরপরে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জড়তার মাত্রা। জড়তার যে মাত্রা, দেখো জড়তাকে পরিমাপ করি কি দ্বারা? আমরা ভর দ্বারা। তাহলে ওকে মেজারমেন্ট করতেছি আমরা ভরের সাহায্যে। তাহলে ওর যে মাত্রাটা, সেই মাত্রাটা কি হবে? ভরের মাত্রা। তো ভরের মাত্রা আমাদের কি? এম, আর মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতাম, এই জন্য এটা হচ্ছে কি জড়তার মাত্রা। অর্থাৎ ভরের মাত্রা যেটা, জড়তার মাত্রাও কি এইটাই, সেম টু সেম।
বুঝতে পারছো কথা? তাহলে এই জিনিসগুলো একটু তোমাকে ভালো মতো মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, জড়তাকে পরিমাপ করি আমরা কার সাহায্যে? তার প্রত্যেকটা বস্তুর ভরের সাহায্যে। ওকে, আর জড়তার মাত্রা হচ্ছে কি ভরের মাত্রা, অর্থাৎ বড় হাতের এম, তারপরে কি থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। বুঝতে পারছি কথা? ওকে ফাইন। এবার আসো জড়তা শেষ আমাদের। আমরা এখন নিউটনের প্রথম সূত্রটা বুঝতে চাই। প্রথম সূত্র বোঝার আগে যে জিনিসটা আমাদের আরেকটা যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, বল, ফোর্স। আমাদের চ্যাপ্টারের নামই তো বল, তাই না? এই ফোর্স বা বল এই জিনিসটা আমাদের কি বুঝাইতেছে আসলে? দেখো, কিছু আমি বলছিলাম না যে তোমার টেবিলের উপর একটা কি আছে, ধরো বই আছে। এখন তুমি বইটাকে সরাইতে চাচ্ছ, বইটা কি তুমি আপনি সরাইতে পারবা? যদি তুমি ধাক্কা না দাও অথবা তুমি এরকম ভাবে ধরে না উঠাও, বইটাকে কিন্তু তুমি কি করতে পারতেছো না, সরাইতে পারতেছো না। তোমাকে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হচ্ছে, হয় ধাক্কা অথবা এরকম ভাবে উঠাই নিয়ে কি করতে তোমাকে রাখতে হচ্ছে, কিছু একটা তোমাকে প্রয়োগ করতে হচ্ছে ওখানে। এই যে বাইরে থেকে যে কিছু একটা প্রয়োগ করে তোমার স্থির বস্তুটা ছিল, ওই বস্তুটাকে তুমি কি করে ফেলছিলে, সাময়িক সময়ের জন্য কি করছিলে, গতিশীল করে ফেলছিলে। বাইরে থেকে যে জিনিসটা অ্যাপ্লাই করে তুমি করতেছো এটা, সেই জিনিসটাকে হচ্ছে কি আমরা বল বলি। অথবা ধরো একটা সাইকেল তোমার দিকে আসতেছে, তুমি সাইকেলটাকে থামাইতে চাচ্ছ, আপনি থামবে, আমরা কি করি, এরকম ধাক্কা দেই না বাইরে থেকে, এরকম ধাক্কা দেই না? এই যে বাইরে থেকে যে জিনিসটা আমরা কি করি, কোন একটা বস্তুকে থামানোর জন্য অথবা একটা বস্তুকে গতিশীল করার জন্য আমরা অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বল। কথা বুঝতে পারছি? জিনিসটাকে আমরা বলতেছি বল। তাহলে বল হচ্ছে একটা বাহ্যিক কারণ, যেই কারণটা কি করে, একটা স্থির বস্তুকে গতিশীল করে অথবা করার চেষ্টা করে। বলতে কেন বুঝাইতে, তুমি যে একটা বস্তুকে গতিশীল করতে পারো, বিষয়টা এরকম না। ধর একটা তোমার সামনে ট্রাক দাঁড়ায় আছে, একটা বিশাল ট্রাক, তুমি ট্রাককে গিয়ে ধাক্কা দিচ্ছ, তোমার পক্ষে ওইটাকে গতিশীল করা সম্ভব না। কিন্তু তুমি কি করছো, বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করে চেষ্টা করছো। যেই জিনিসটা প্রয়োগ করে তুমি চেষ্টা করলা, ওইটাই হচ্ছে বল। বুঝতে পারছি কথা? আমরা যদি একটু ভালোভাবে সংজ্ঞাটা লিখি, তাহলে সেটা কি, যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে অথবা গতিশীল বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। কথা বুঝতে পারছো? তাহলে বল, আমাদের বলের সংজ্ঞাটা আমাদের কি বলতেছে, তাহলে যে বাহ্যিক কারণ মানে বাইরে থেকে যে জিনিসটা আমরা অ্যাপ্লাই করতেছি, যে বাহ্যিক কারণটা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে। এখন খেয়াল করে, এই গতীয় অবস্থা বলতে তুমি কি বুঝতেছো? এই যে গতীয় অবস্থা, এটা বলতে কি বুঝাইতেছে, মানে একটা বস্তু ধরো গতিশীল আছে, গতিশীল বস্তুর ক্ষেত্রে কি থাকে বলতো, তার কি থাকে, বেগ থাকে। এখন এই গতি অবস্থার পরিবর্তন বলতে বোঝাইতেছে, হয় তুমি বেগটাকে বাড়াই দিবা অথবা তুমি বেগটাকে কি করবা, কমাই দিবা। তাহলে এই গতি অবস্থার পরিবর্তন আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি তার বেগটাকে বাড়াই দিয়ে করতে পারি, একটা হচ্ছে কি তার বেগটাকে কমাই দিয়ে করতে পারি। তাহলে তুমি দুই ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা বাহ্যিক কারণ অ্যাপ্লাই করতে হবে, কমানোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা বাহ্যিক কারণ অ্যাপ্লাই করতে হবে। যেই কারণটা তুমি অ্যাপ্লাই করবা সেই জিনিসটা হচ্ছে কি আমাদের বল। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো আমরা জিনিসটা কি ফিল করি একটু। এবার নিউটনের প্রথম সূত্রের কাছে যে নিউটনের প্রথম সূত্র কি বলছে, খুবই সিম্পল সূত্র। ও যদি না দিত, তুমি আমরা নিজেরাই দিতে পারতাম এই জিনিসটা। সেটা হচ্ছে কি, দেখো ওই টেবিলের উপর বইটা ছিল, ধরো টেবিলের উপর বইটা ছিল, এখন তুমি যদি এসে ওইটার উপর বল প্রয়োগ, ওই যে তুমি যে নিয়ে গেলা, এটাকে এখন আমরা কি, এই জিনিসটা এখন আমরা কি বলবো, বল বলবো কিন্তু, অথবা ধাক্কা দিয়ে সরাই দিলা, এটা ধাক্কা না, এই জিনিসটা আসলে কি, ওইটার উপর আমরা কি করছি, একটা বল প্রয়োগ করছি। এখন তুমি যদি ওই বস্তুর উপর বল প্রয়োগ না করতা, তাহলে ওই বইটা কি কখনো ওখান থেকে সরতো? সবসময় কি থাকতো, ওখানেই থাকতো না। মানে যদি কোনো রকমের বল প্রয়োগ না করো, ওইটা সবসময় কি থাকবে, ওই জায়গাতেই পড়ে থাকবে। আর ধরো একটা বস্তু ধরো গতিশীল বস্তু, ধরো কোনো রকমের বাধা নাই,
কোনো রকমের কিছু নাই, মানে কোনো মানে ও যেই দিক থেকে আসতেছে তার বিপরীত দিকে কোনো ধাক্কা মাক্কা কোনো কিছু নেই, তাহলে ওই বস্তু কি কখনো থামবে? কখনো থামবে না। তো নিউটন এই কথাটাতে প্রথম সূত্রের মধ্যে বলছে যে তুমি যদি কোনো বস্তুর উপর, স্থির বস্তুর উপর বল প্রয়োগ না করো, কোনো বস্তু বলতে স্থির বস্তু অথবা গতিশীল বস্তু, তুমি যদি স্থির বস্তুর উপর বল প্রয়োগ না করো তাহলে ওই স্থির বস্তুটা সারা জীবন স্থিরই থাকবে। আর যদি গতিশীল বস্তুর উপর তুমি বল প্রয়োগ না করো তাহলে ও সারা জীবন যেই বেগ নিয়ে চলতেছে ও ওই বেগ নিয়েই চলবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তার প্রথম সূত্রের মূল কথা। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা যখন দেখি কোন একটা গাড়ি ধরেন ছেড়ে দিছে, ধরেন ব্রেক করতেছে না বা এক্সেলেটারও চাপ দিচ্ছে না, তো ওই গাড়ি তো দেখি থেমে যায়। এটা থেমে যাওয়ার কারণ আছে ভাই, ওখানে বল কাজ করে। ওই রাস্তা দিয়ে যখন ওই গাড়িটা চলে তখন ওই চাকার সাথে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়, আবার বাতাসের বাধা কাজ করে, ওখানে কিন্তু বল কাজ করে, এই জন্য গাড়িগুলো থেমে যায়। যদি এই জিনিসগুলো কাজ না করতো তাহলে সারা জীবন কি করতো? ওটা ওরকম ভাবে চলতেই থাকতো। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এখন আসো সূত্রটাকে লিখে আমরা চিত্রের সাহায্যে একটু জিনিসটাকে বুঝবো। সেটা হচ্ছে কি নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র, প্রথম সূত্র। তো কি বলছে সে? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে ও গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এইটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। কথা বুঝতে পারছো? এখন দেখো এই কথাটুকুর মানে তোমাকে বুঝতে হবে, এই যে সরল পথে চলতে থাকবে, এই কথাটা কেন বলা? আমি তো এটা বুঝতে পারছি যে বল প্রয়োগ করলাম না আমি, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে, কিন্তু এখানে একটা কথা বলা আছে যে সরল পথে চলতে থাকবে। তার মানে বক্ররেখিক পথ কেন হওয়া যাবে না? এই জিনিসটা একটু আমাদের ভালো মতো বুঝতে হবে। স্থির বস্তুর বিষয়টা বোঝা যায়, কিন্তু গতিশীল বস্তুর বিষয়টা একটু ভালো মতো বুঝতে হবে। খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা পথ, এই এ থেকে বি, এই পথটা একদম ধরো সোজা, কিন্তু এই পথটা এখানে এসে ধরো বেঁকে গেছে একটুখানি। ধরো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা ধরো গতিশীল, এই দিকে ধরো গতিশীল কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে ধরো গতিশীল। ওকে, এখন ধরো সোজা, মানে এখানে কোনো রকমের বাধা নাই, কিচ্ছু নাই, মানে কিছু রাস্তার ফ্রিকশন ডিকশন কোনো কিছু নেই, বাতাসের বাধা। মানে তুমি বলতে পারো যে এখানে যে বল এফ, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ফোর্স ওখানকার যে এফ, ওই এফ দ্বারা প্রকাশ। ধরো এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে কত? 0। তাহলে তার নিউটনের কথা মতো কি বলছে? যে এই বস্তুটা যেই বেগ নিয়ে চলতেছে সারা জীবন ওই বেগ নিয়ে চলবে। তাহলে চলতেছে, এখন ধরো এই জায়গাটাতে সে আসলো। এখন এখানে আসার পরে সে দেখবে যে এই পথটা হচ্ছে কি একটা বাঁকা পথ, এই যে বাঁকা পথ। তাহলে বাঁকা পথ যদি হয় তাহলে দেখো প্রতি মুহূর্তে দেখো তার ডিরেকশনটা কিন্তু কি হবে? চেঞ্জ হবে। দেখো প্রতি মুহূর্তে কিন্তু তার দিকটা চেঞ্জ হবে এরকম ভাবে। এখন আমরা একটা জিনিস জানি যে ভাই ভেক্টর রাশি কি ছিল আমাদের? ভেক্টর রাশি সেটা কি ছিল? যে সকল রাশির কি আছে? মান প্লাস কি আছে? দিক আছে। যে সকল রাশির মান আর কি আছে? দিক আছে, তাদেরকে আমরা কি বলি? ভেক্টর রাশি বলি। এখন এটা তো কি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? বেগ তো একটা ভেক্টর রাশি। এখন দেখো একটা ভেক্টর রাশি চেঞ্জ হইতে পারে তিনটা কারণে। একটা ভেক্টর রাশি চেঞ্জ হতে পারে তিনটা কারণে। কি কি? যদি তার মানটা চেঞ্জ হয় তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হবে, যদি তার দিকটা চেঞ্জ হয় ভেক্টর রাশি চেঞ্জ হবে। ধরো একবার মান চেঞ্জ হয়েছে কিন্তু দিক চেঞ্জ হয় নাই, ভেক্টর রাশি চেঞ্জ। একবার মান চেঞ্জ হয় নাই কিন্তু দিক চেঞ্জ হয়েছে, ভেক্টর রাশি চেঞ্জ। আর মান আর দিক দুইটা একসাথে চেঞ্জ হয়েছে, তারও ভেক্টর রাশি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ভেক্টর রাশি চেঞ্জ হতে পারে কি? তিনটা কারণে। বুঝতে পারছো কথা? এখন দেখো এই জায়গায় যখন সে আসবে তখন দেখো তার দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিক যদি চেঞ্জ হয় তার মানে কি? আমার ভেক্টর রাশি চেঞ্জ, তার মানে এখানে বেগটার আগের মতো থাকবে না,
মানটা সেম থাকতে পারে যে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে যাচ্ছে, কিন্তু দিকটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এই বেগটাকে তখন আমরা কি বলতে পারবো না? সমবেগ বলতে পারবো না। এই যে সমবেগের কথা বলছে, তখন আর এই বেগটাকে আমরা কি বলতে পারবো না? সমবেগ বলতে পারবো না। কথা বুঝতে পারছো? এই জন্য বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই তাকে কি হইতে হবে? একটা সরলরৈখিক পথ হইতে হবে। আর বক্ররৈখিক পথ যখন হবে তখন এটা কি হয়ে যাবে? সমবেগ হবে। তাহলে ওটা বেগ হবে কি? অসমবেগ। আর যখনই অসমবেগ কাজ করে, যখনই অসমবেগের কথা আসে, তখনই কি আসে? ওই জায়গাটাতে এ চলে আসে। অসমবেগ মানে সেখানে কি আছে? ত্বরণ অথবা কি আছে? মন্দন আছে। ত্বরণ কি করে? বেগটাকে বাড়াই। মন্দন কি করে? বেগটাকে কমাই। তো যদি সেই জায়গাটাতে এ চলে আসে, তার মানে অবশ্যই বেগ বাড়াইতে চাচ্ছ অথবা বেগ কমাইতে চাচ্ছ। বেগ বাড়াইতে হলে তোমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বেগ কমাইতে হলেও তোমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। যেই জিনিসটা আমার নিউটনের প্রথম সূত্রের জিনিসটাকে মানতেছে না। কি বলছে? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বল প্রয়োগ করা যাবে না। তাহলে এরকম বক্ররৈখিক পথ হয়ে গেলে তো সেখানে এ চলে আসতেছে, আর এ আসা মানে সেখানে কি চলে আসতেছে? বল চলে আসতেছে। এই জন্য এই সমবেগে সরল পথ এটা হইতেই হবে। বক্ররৈখিক পথ হলে নিউটনের প্রথম সূত্র কখনো খাটবে না। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের কি? জড়তা এবং নিউটনের প্রথম সূত্র। তোমাকে একটা এমসিকিউ প্রশ্ন কিন্তু জিগাবে যে নিউটনের প্রথম সূত্রতে কিসের ধারণা পাওয়া যায়? সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রে দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে কি? বলের ধারণা পাওয়া যায়, আর একটা হচ্ছে জড়তার ধারণা পাওয়া যায়। এটা একটু ভালো মতো মাথায় রেখো। বুঝতে পারছো কথা? বলের ধারণা পাওয়া যায়, আর এটা কি? জড়। এটা কি? এটা কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, তাহলে এটা কি আমাদের জড়তা না? গতিশীল বস্তু গতিশীলই থাকবে, তাহলে এটাও কি আমাদের জড়তা না? এটা হচ্ছে স্থিতি জড়তা, এটা হচ্ছে কি? গতি জড়তা। কথা বুঝতে পারছো? তাহলে কি প্রয়োগ না করলে? বল। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি? বল এবং কি পাই? জড়তার ধারণা পাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা মাথায় রেখো। ওকে ওকে, ঠিক আছে। এবার আসো বল সম্পর্কে। যেহেতু বল সম্পর্কে আমরা বুঝছি, বল সম্পর্কে বুঝছি না, এবার একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক মৌলিক বল। মৌলিক বল কারা? যে সকল বল অন্য কোনো বলের সাহায্য ছাড়া গঠিত, মানে একে একাই। কথা বুঝতে পারছো? একে একাই যে সকল বল অন্য কোনো, আমি সংজ্ঞাটা লিখলাম না, অন্য কোনো বলের সাহায্য ছাড়া গঠিত, তাদেরকে আমরা বলি হচ্ছে কি? মৌলিক বল। তো মৌলিক বল টোটাল আমাদের কয়টা? 4টা। একটা হচ্ছে কি ভাইয়া? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আর একটা হচ্ছে কি ভাইয়া? তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল। 3 নম্বর হচ্ছে সবল সবল নিউক্লিয় বল। 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই হচ্ছে 4টা মৌলিক বল। এই যে 4টা মৌলিক বল, তো এদের মধ্যে একটা শক্তিক্রম আছে। আমি বলগুলো বুঝাই দিচ্ছি, তার আগে একটা জিনিস লিখে দিই। শক্তিক্রম হচ্ছে, শক্তিক্রমটা হচ্ছে কি? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয়, এই 4টা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এরপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সবার শেষে হচ্ছে মহাকর্ষ বল। সবার শেষে হচ্ছে কি ভাইয়া? মহাকর্ষ বল। তার মানে এই যে 4টা বল, এই 4টা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কি? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরে তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। প্রশ্ন আসবে সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে শক্তিশালী বল কোনটি? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। বুঝতেছো কথা? এবার আসো, এই 4টা বল আমাদের কি বুঝিয়ে দিয়েছে? মহাকর্ষ বল কাকে বলতেছে, তড়িৎ চৌম্বকীয় বল কাকে বলতেছে, সবল নিউক্লিয় বল কাকে বলতেছে, আর দুর্বল নিউক্লিয় বল কাকে বলতেছে। এই জিনিসটি একটু আমরা একটু বুঝি একে একে। তো প্রথমে আমরা মহাকর্ষ বল জিনিসটা নিয়ে একটু কথা বলি। মহাকর্ষ বল মহাকর্ষ বল বলতেছে, যদি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, আমাদের একটা টপিকে তো যে দেখালাম না, মহাকর্ষ বল এবং কি জি এর পরিবর্তন, বিস্তারিত ম্যাথমেটিক্যাল টপিক সব ব্যাখ্যা করবো। তো আমরা জাস্ট একটু ধারণা নেই মহাকর্ষ বল জিনিসটা কি। তো মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো 2টা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। কথা বুঝতে পারছো? যে কোনো 2টা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ওই আকর্ষণ বলটাকে আমরা বলতেছি মহাকর্ষ বল। কথা বুঝতে পারছো? তাহলে মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর মধ্যে
বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। বুঝতে পারছো কথা? যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ওই আকর্ষণ বলটাকে আমরা বলতেছি কি মহাকর্ষ বল। এবং এই বলের কিন্তু একটা স্পেশাল ধর্ম আছে, সেটা হচ্ছে কি আকর্ষণ। কিন্তু আকর্ষণ এটা কিন্তু বিকর্ষণ করে না। অন্য যে তিনটা বল আছে, চারটা বলের মধ্যে যে তিনটা বল আছে, ওই তিনটা বল আকর্ষণও করে বিকর্ষণও করে, মানে ওদের মধ্যে আকর্ষণ বল আছে বিকর্ষণ বল আছে। কিন্তু মহাকর্ষ বলই হচ্ছে একমাত্র বল যে শুধুমাত্র কি করে আকর্ষণ করে। এখন বলতে পারে তাহলে ভাই আমরা এই জিনিসটা অনুভব করি না কেন? কারণ এটা খুবই কম মানের বল, অনেক দুর্বল না। যে ধরো তুমি ধরো রুমের মধ্যে দাঁড়িয়ে আছো, যে কোনো দুইটা বস্তু, তোমার মধ্যে আর তোমার বেডের মধ্যে হইতে পারে, তোমার মধ্যে তোমার চেয়ারের মধ্যে হইতে পারে, তবে বলের মানগুলো খুবই কম হওয়ার কারণে জিনিসগুলো কি করি না আমরা অনুভব করি না। কথা বুঝতে পারছো? কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যে উপর থেকে যদি লাফ দাও তখন কিন্তু তুমি ঠিকই কিন্তু আকর্ষণ বলের কারণে নিচের দিকে পড়ে যাও। এই আকর্ষণ বলটা যদি তোমার আর পৃথিবীর মধ্যে না থাকতো তখন কিন্তু তুমি নিচের দিকে পড়তা না। মহাবিশ্বের কথা বলছি, কিন্তু মহাবিশ্বের, তাহলে তুমি কিন্তু মহাবিশ্বের বাইরে না, পৃথিবী কিন্তু মহাবিশ্বের বাইরে না, তবে তোমার এবং পৃথিবীর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল আছে। কথা বুঝতে পারছো? তাহলে ওই বলটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। বুঝতে পারছো? মানে যে কোনো দুইটা মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তু, সেটা হবে কি মহাকর্ষ। আর যখনই দুইটা বস্তুর মধ্যে একটা হয়ে যাবে পৃথিবী, তখনই সেটাকে আমরা বলি অভিকর্ষ। তো তুমি যখন উপর থেকে লাফ দাও, তখন দেখো তোমার আর পৃথিবীর মধ্যে কি করতেছে, অভিকর্ষ যে বল কাজ করছে, তার পৃথিবী তোমাকে আকর্ষণ করে নিজের দিকে কিন্তু টেনেছে, এই জন্য কিন্তু তুমি নিচের দিকে পড়ে যাচ্ছ, তাছাড়া কিন্তু তুমি পড়তা না। কথা বুঝতে পারছো? তার মানে অবশ্যই আকর্ষণ বলটা কাজ করে, কিছু ক্ষেত্রে আমরা অনুভব করতে পারি, আর বেশিরভাগ ক্ষেত্রে কি করতে পারি আমরা অনুভব করতে পারি না। পৃথিবীটা অনুভব করার রিজন হচ্ছে কি আমাদের তুলনায় পৃথিবীর ভরটা অনেক বেশি। কথা বুঝতে পারছো? আমাদের তুলনায় পৃথিবীর ভরটা কি অনেক বেশি, যার কারণে ওই আকর্ষণ বলটা আমরা কি করতে পারি অনুভব করতে পারি। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। এরপরে কি তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বলটা মহাকর্ষ বলের মধ্যে মতনই। এখানে কি, এখানে আমরা দুইটা বস্তু নিছি, জাস্ট নর্মাল দুইটা বস্তু। তো তড়িৎ চুম্বকীয় বল বলতেছে যে দুইটা চার্জিত বস্তু হইতে হবে। আমরা জানি না যে প্লাস প্লাস চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস পরস্পরকে কি করে আকর্ষণ করে। তাহলে এই যে বলগুলো, এই বলগুলোই হচ্ছে কিন্তু তড়িৎ চুম্বকীয় বল, মানে যে চার্জিত বস্তু। কথা বুঝতে পারছো? তাহলে তড়িৎ চুম্বকীয় বলটা হচ্ছে, আমি শর্টকাটে লিখলাম, তড়িৎ চুম্বকীয় যে বল, সেই বলটা হচ্ছে কি দুটি চার্জিত বস্তুর মধ্যে, দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে তড়িৎ চুম্বকীয় বল বলে। কথা বুঝতে পারছো? দুটো চার্জিত বস্তু হতে পারে, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, যখন এই দুইটা বস্তু চার্জিত হয়ে যাবে তখন এদের মধ্যে যে বলটা কাজ করবে, সেই বলটাকে আমরা বলি কি তড়িৎ চুম্বকীয় বল। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তাহলে মহাকর্ষ বল আর তড়িৎ চুম্বকীয় বল কিন্তু কাছাকাছি। তাহলে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা মহাবিশ্বের, সেটাকে আমরা বলতেছি কি মহাকর্ষ বল। আর যখন দুইটা চার্জিত বস্তুর মধ্যে তুমি আকর্ষণ আর বিকর্ষণ বলের কথা চিন্তা করবা, তখন সেটা হয়ে যাবে কি তড়িৎ চুম্বকীয় বল। ওকে, এবার আসো যে জিনিসটা আমাদের ঝামেলা বাঁধে যে সেটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল বলতে কি বুঝাইতেছে? একটা জিনিস কি জানি, এটা কেমিস্ট্রিতে পড়ার কথা, সেটা হচ্ছে কি নিউক্লিয়ন কারা? নিউক্লিয়ন হচ্ছে প্রোটন এবং যে নিউট্রন, এদেরকে আমরা একসাথে কি নামে ডাকি? নিউক্লিয়ন হিসেবে জানি, একসাথে নিউক্লিয়ন হিসেবে জানি। তো এই যে এদের অবস্থান কোথায় বলতো? পরমাণুর নিউক্লিয়াসে। এদের অবস্থানটা হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াসে। তার মানে আমরা যদি ধরো একটা পরমাণু নিউক্লিয়াসের কথা চিন্তা করি, তাহলে এর মধ্যে কি আছে ভাইয়া? প্রোটন এবং কি আছে? নিউট্রন আছে। এদের মধ্যে কি আছে? প্রোটন এবং কি আছে? নিউট্রন আছে। এখন নিউট্রনের তো কোনো চার্জ নাই, এটা নিরপেক্ষ একটা কণিকা, কিন্তু প্রোটনের তো কি আছে? চার্জ আছে। সেই চার্জটা কি বলতো? পজিটিভ চার্জ। আমরা পড়তেছি এখন সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, জিনিসটা ভালো মতো বুঝবা। তাহলে এটা হচ্ছে ধর একটা নিউক্লিয়াস, তাহলে এর কোনো চার্জ নেই, তাহলে চার্জ আছে কার?
প্রোটনের। আচ্ছা, ভালো কথা। এবং সেই চার্জটা কেমন চার্জ? পজিটিভ চার্জ। তাহলে প্রোটন কি করতেছে? পজিটিভ চার্জ ক্যারি করতেছে। এটা এরকম চারপাশে ধরো পজিটিভ চার্জ ধরো আছে নিউক্লিয়াসের মধ্যে, পজিটিভ চার্জ। এটা কতটা পজিটিভ চার্জ, এটা ডিপেন্ড করবে কার উপরে? তার পারমাণবিক সংখ্যার উপরে। কথা বুঝতে পারছি? এইগুলো তোমরা জানো, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বললাম না। ধরো কোন একটা পরমাণুর কথা আমরা চিন্তা করছি, যে পরমাণুর ধরো পারমাণবিক সংখ্যা হচ্ছে ধরো 10, সাপোজ 10, অথবা ধরো 12 অথবা 13। তাহলে পারমাণবিক সংখ্যা যত, তার মধ্যে প্রোটন সংখ্যার পরিমাণটা হচ্ছে কত? তত। তাহলে এতগুলো প্রোটন যদি ভিতরে প্লাস চার্জ ক্যারি করে থাকে, তাহলে এই প্লাস চার্জ গুলোর মধ্যে তো কি করতেছে? বিকর্ষণ বল কাজ করতেছে। এর চার্জ নাই, ঠিক আছে, ভালো কথা, এর চার্জ নাই, ভালো কথা, কিন্তু এর তো চার্জ ক্যারি করতেছে, এ চার্জ ক্যারি করতেছে। তাহলে এই পজিটিভ পজিটিভ চার্জ গুলো পরস্পরকে বিকর্ষণ করে এই নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না? আমরা তো মাত্র পড়ে আসলাম যে পজিটিভ পজিটিভ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে তড়িৎচুম্বকীয় বলের মধ্যে। তাহলে এই নিউক্লিয়াসটা কি যাওয়া উচিত ছিল? ভেঙে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখি যে এদের নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে? এই নিউক্লিয়াসটা কি থাকতেছে? অক্ষতই থাকতেছে না, অক্ষত থাকতেছে না। তাহলে যেই বলটা, যেহেতু এটা ভেঙে যাওয়ার কথা ছিল, এটা ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাঙতেছে না, তার মানে অবশ্যই বাইরে থেকে কোনো একটা বল আছে, যে বলটা নিউক্লিয়াসটাকে ধরে রাখছে। যেই বলটা কি করতেছে? নিউক্লিয়াসটা কি করছে? ধরে রাখছে। তাহলে এই যে যেই বলটা এই নিউক্লিয়াসটাকে ধরে রাখা, তার নিউক্লিয়াসের যে ভাঙন রোধ করে, এইটাকে আমরা বলি হচ্ছে সবল নিউক্লিয় বল। এটাকে আমরা বলতেছি কি? সবল নিউক্লিয় বল। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন যে সংখ্যাগুলো, পরমাণুর যে নিউক্লিয়ন আমার এলিমেন্ট গুলো আছে, এগুলোকে যেই শক্তিশালী বল আবদ্ধ করে রাখে, এদেরকে নিউক্লিয়াস থেকে বের হইতে দেয় না, ভেঙে বের হইতে দেয় না, ওই বলটাকে আমরা বলি হচ্ছে সবল নিউক্লিয় বল। কথা বুঝতে পারছো? এবার দেখবা সব পরমাণুর নিউক্লিয়াস কিন্তু আবার কি হয় না, এরকম আটকে রাখা যায় না। কিছু কিছু পরমাণুর নিউক্লিয়াস কিন্তু ভেঙে যায়। যে মৌলগুলোকে আমরা কি বলি? তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল কারা? যে সকল মৌলের নিউক্লিয়াসটা স্থায়ী না, নিউক্লিয়াসগুলো ভেঙে যায়। কথা বুঝতে পারছো? ওই মৌলগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল। তাহলে ওই যে যাদের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না, আটকে রাখতে পারতেছি না, নিউক্লিয়াসটা ভাঙন সৃষ্টি হয়ে যাচ্ছে ওখানে। তাহলে যেই বলের কারণে নিউক্লিয়াসের ভাঙনটা সৃষ্টি হয়, সেই বলটা হচ্ছে কি? আমাদের দুর্বল নিউক্লিয় বল। কথা বুঝতে পারছি? সেই বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর যার কারণে নিউক্লিয়াসের যে নিউক্লিয়নগুলোকে আমরা ধরে রাখতে পারি, সেগুলো হচ্ছে কি? আমাদের সবল নিউক্লিয় বল। সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। বুঝতে পারছি কথা? তাহলে যে শক্তিশালী বল দ্বারা পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোকে আবদ্ধ রাখা হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে সবল নিউক্লিয় বল। কথা বুঝতে পারছি? আর যার কারণে নিউক্লিয়াসের ভাঙন সৃষ্টি হয়ে যায়, সেটা হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল। বুঝতে পারছি কথা? এই চারটা ছিল কি? আমাদের মৌলিক বল। আরো দুইটা বল আছে, এই দুইটা বল সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল তো খুবই সহজ, একটু জাস্ট খালি মাথায় রাখো। স্পর্শ বল কাকে বলছে? স্পর্শ বল হচ্ছে যেই বলটা সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, মানে স্পর্শ ছাড়া হবে না, প্রত্যক্ষ সংস্পর্শ লাগবেই, ওই বলটাকে আমরা বলি স্পর্শ বল। যেই বলটা সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, তাকে স্পর্শ বল বলে। যেমন ঘর্ষণ বল, ধরো এটা হচ্ছে একটা তল, এই তলের উপর দিয়ে একটা বস্তু ধরো যাবে, স্পর্শ না হইলে কিন্তু কখন আমরা কি পাবো না? ওই ঘর্ষণ বলটা পাবো না, তাদেরকে স্পর্শ হইতেই হবে। তাহলে এই যে স্পর্শ হইলো, তাহলে ঘর্ষণ বলটা হচ্ছে এক প্রকারের স্পর্শ বল। কারণ ঘর্ষণ বল সৃষ্টির জন্য ওই তল আর ওই বস্তুর কি হচ্ছে? সংস্পর্শের প্রয়োজন হচ্ছে। কথা বুঝতে পারছো? তাই আমরা তো বুঝলামই যে যেই বলটা সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, সেটাকে আমরা বলবো কি? স্পর্শ বল। আর যেখানে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হবে না, সেটা হচ্ছে আমাদের অস্পর্শ বল। যেমন ধরো মহাকর্ষ বল। মহাকর্ষ বলে কি বলছে? যে তোমার এই দুইটা বস্তুর মধ্যে স্পর্শের দরকার আছে, বলছে এদের মধ্যে একটা বল কাজ করবে, স্পর্শ করানোর দরকার নেই এদের দুইটা বস্তুকে। তাহলে এই যে মহাকর্ষ বল, সেই বলটা কিন্তু একটা অস্পর্শ বল। আবার এই তড়িৎ চুম্বকীয় বল যেটা, যারা বলছে দুইটা চার্জিত বস্তুর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তাহলে এদের জন্য কিন্তু আমাকে কি করতে হচ্ছে? স্পর্শের প্রয়োজন হচ্ছে না। তাহলে এই বলগুলো কিন্তু হচ্ছে কি? অস্পর্শ বল। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তো এই জিনিসগুলো ভালো মতো একটু পড়ো। আজকের লেকচারটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেকচারে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।